ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পলাশ ভাই, এবং পলাশ ভাইদের গ্রামে ঘটে যাওয়া এই ঘটনাটি 2012 বা 2013 সালে এই ঘটনাটি ঘটে যাওয়া মূলত। আর এই ঘটনাটি একটি ছেলে গলায় ফাঁসি দেওয়ার পর অনেক ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে গিয়েছিল। তো এরকম ঘটনা খুবই কম পাওয়া যায়, বা এরকম ঘটনা আমরা খুবই কম শুনে থাকি। অনেক ভয়ঙ্কর একটি ঘটনা, গলায় ফাঁসি দেওয়ার পর ওই এলাকার মানুষের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গিয়েছিল। এরকম কিছু ঘটনা পলাশ ভাই শেয়ার করেছেন। তো আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, পলাশ ভাইদের গ্রামের পার্শ্ববর্তী এলাকায় দুইটি ছেলে ছিল, মানে তারা আপন দুই ভাই আর কি। ওই দুইজনের ভিতরে বড় ভাইয়ের নাম ছিল হলো সোহাগ এবং ছোট ভাইয়ের নাম ছিল আরমান। তো সেই সোহাগ ভাই তিনি সেই সময় ঢাকায় থাকতেন, এবং যিনি ছোট আরমান তিনি গ্রামেই থাকতেন। তার বয়স কত, 11 বা 12 বছর এইরকম হবে। আর সোহাগ ভাইয়ের বয়স তখন 18 বা 19। তো সোহাগ ভাই যেহেতু ঢাকায় থাকতেন, তো ঢাকায় একটি কোম্পানিতে তিনি চাকরি করতেন, এবং পহেলা বৈশাখের সময় ওই সোহাগ ভাই বন্ধ পায়। বন্ধ পাওয়ার পর ওই সোহাগ ভাই কী করে, বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর সবার সাথে দেখা হয়, তার যে ছোট ভাই আরমান তার সাথেও দেখা হয়। তো সেই দিন ছিল পহেলা বৈশাখ। তো সোহাগ ভাইয়ের যে ছোট ভাই আরমান, তিনি দেখে যে মানুষে অনেক কেনাকাটি করতেছে এবং জামা কাপড় কিনতেছে। তিনি তো ছোট ছিল আর কি, তার বয়স 11 বা 10 এইরকম হবে। ওই আরমান দেখে যে গ্রামের সকলেই ছোট ছেলে মেয়েরা তারা আর কি পয়লা বৈশাখের জন্য কাপড় চোপড় কিনতেছে। তো ওই আরমান তার বড় ভাই সোহাগ ভাইয়ের কাছে যায়। যাওয়ার পর বলে যে সোহাগ ভাই, এরকম সবাই তো পয়লা বৈশাখের জন্য জামা কাপড় কিনতেছে, তো তুমিও আমাকে জামা কাপড় কিনে দাও। তুমি ঢাকা থেকে এসেছো, তো আমাকে পয়লা বৈশাখের জন্য জামা কাপড় কিনে দাও। ওই ছোট ভাই আরমান আর কি বড় ভাইকে বলতেছে, যিনি আর কি ঢাকায় থাকতেন। তো তখন ওই সোহাগ ভাই বলে যে দেখ, এই পয়লা বৈশাখ এগুলো আমাদের জন্য না, এগুলো হিন্দুদের জন্য, আর এগুলো কিন্তু মুসলমানদের কাতারে পড়ে না। তো এগুলো তোর পরার দরকার নেই, তুই অন্য কিছু নে, বা এই পয়লা বৈশাখের জামা কাপড় তোর নেওয়ার দরকার নেই, তুই অন্য কিছু নিতে পারিস। তো ওই সোহাগ ভাই তার ছোট ভাইকে বলে। কিন্তু ওই আরমান যে ছেলেটি, ছোট ভাইটি, তার আর কি মানে জেদ অনেক, যে না, তিনি ওই পয়লা বৈশাখের জামা কাপড় নিবে, যেহেতু সবাই কিনতেছে তিনিও নিবে। কিন্তু তার বড় ভাই সোহাগ, তিনি কোনোভাবেই তাকে ওই পয়লা বৈশাখের কাপড় কিনে দিবে না। তো তাদের ভিতরে একটা ঝগড়া হয়, বা ওই সোহাগ ভাই ওই আরমান ভাইকে মারে যে তুই অন্য কিছু নে, তোর যত দামি কাপড় চোপড় লাগে আমি কিনে দিচ্ছি, কিন্তু আমি তোকে এই পয়লা বৈশাখের কাপড় চোপড় কিনে দিব না। তো তাদের ভিতরে একটা দ্বন্দ্ব হয়, বা ওই সোহাগ ভাই আরমান যে ছোট ভাইটি তাকে মারে। তো মারার পর ওই আরমান কি করে, মানে রাগে ওখান থেকে চলে যায়। তো সোহাগ ভাই ভাবে যে ছোট ভাই আসবেই, সমস্যা নেই, এর আগেও কত মেরেছি,
সময় হলে ওই এমনি বাড়িতে আসবে, তখন একটু আদর করে দিব বা বুঝাবো, এমনি ঠিক হয়ে যাবে, এরকম করে আর কি ওই সোহাগ ভাই ভাবে। কিন্তু সোহাগ ভাই জানতো না তার ছোট ভাই আরমানের মনে কি চলতেছিল বা তিনি কি করতে যাচ্ছে। তো রাত হয়, দেখে যে সেই আরমান তিনি বাড়িতে ফিরতেছে না। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। সেই রাত্রেবেলা, পয়লা বৈশাখের দিন রাত্রেবেলা তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেক খোঁজে, রাত 11টা 12টা পর্যন্ত খোঁজে, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সকলে চিন্তায় পড়ে যায় এবং বিভিন্ন জনের বাড়িতে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও পাচ্ছিল না সেই আরমানকে। তখন ফ্যামিলি মেম্বাররা ভাবে, ওই আরমানের সোহাগ ভাইও ভাবে যে হয়তো আছে, কোনো বন্ধুর বাসায় গিয়ে আছে বা কারো বাড়িতে হয়তো আছে, মারছি রাগ করছে হয়তো, সেই কারণে বাড়িতে আসতেছে না। ওই সোহাগ ভাই এটা আর কি ভাবে। তো সবাই ঘুমিয়ে পড়ে। তো যখন গভীর রাত হয়, রাত 1টা বা 2টার মতো বাজে, তখন ওই আরমান চুপি চুপি বাড়িতে আসে। তাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছিল না। তো চুপি চুপি বাড়িতে আসে। আসার পর তিনি কি করে, তাদের গোয়াল ঘরে যায়। গোয়াল ঘরে যাওয়ার পর তাদের 2টি গরু ছিল। তো ওই গরুর যে রশি, লাইলন রশি নামে এগুলি গ্রামে রশি থাকে। তো ওই লাইলন রশিগুলো তিনি ওই গরুর গলা থেকে খুলে তিনি নিয়ে বের হয়ে আসে। আর ওই আরমান কিন্তু গভীর রাত্রেবেলা গিয়েছিল, তাকে কেউ দেখতেও পায়নি বা কোনো শব্দও পায়নি যে আরমান বাড়িতে এসেছে, এরকম গোয়ালঘর থেকে রশি খুলে নিয়ে যাচ্ছে। এটা কেউ বুঝতেও পারেনি বা কেউ দেখেও নি। যাই হোক, তো ওই আরমান কি করে, তাদের বাড়ির পাশেই একটি মসজিদ ছিল। ওই মসজিদে যাওয়ার জন্য একটি রাস্তা ছিল। ওই রাস্তার পাশেই একটি কবরস্থান ছিল। কবরস্থানটি বেশ বড় এবং ওই কবরস্থানের ভিতরে অনেক বড় বড় গাছগাছালি ছিল আর কি। তো ওই আরমান রশি নিয়ে ওই কবরস্থানের অল্প একটু ভিতরে যাওয়ার পর একটি পিতরাজের গাছ নামে একটি গাছ ছিল। এটা হয়তো গ্রামের অনেকেই চিনবে। তো পিতরাজের গাছ নামে একটি গাছ ছিল, সেই গাছটি একটু বড় ছিল। ওই গাছটার উপরে ওঠার পর তিনি কি করে, ওই উপরে উঠে প্রথমে আর কি ওই রশিটা আর কি একটি ডালের সাথে বাঁধার পর এবং ওই রশিটাই তিনি গলার সাথে বেঁধে ওই পিতরাজের গাছ থেকে লাফ দেয়। আর ওই গাছটি এমন জায়গায় ছিল যে মসজিদে যাওয়ার পথেই, যে রাস্তা দিয়ে মসজিদে যাবে, তো ওই রাস্তার সাথেই বা কিছুটা দূরে ছিল আর কি কবরস্থানের ভিতরে। যদি চোখ পড়ে তাহলে ওই দেখতে পারবে রাস্তা থেকে সবাই, এরকম একটি জায়গায় ছিল। তো ওই আরমান গলায় রশিটা বেঁধে এবং একটি ডালের সাথে বেঁধে ওই পিতরাজের গাছ থেকে লাফ দেওয়ার পর তারপরে তো কি হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন। তিনি সেখানে গলায় ফাঁসি দিয়ে আর কি মারা যায় সে রাত্রেবেলা। কেউ কিন্তু প্রথমে এটা জানতো না আর কি। তো পরবর্তীতে যখন সকাল হয় বা ফজরের নামাজের আগে মুসল্লি যারা ছিল বা যারা নামাজ পড়তো মসজিদে বা আজান দিত, তো ওই মুসল্লি একটু নামাজের আগে যখন ওই মসজিদের রাস্তা দিয়ে মসজিদে যেতে ধরেছিল, তখনই আল্লাহরও কি কাজ যে তার চোখটা সাথে সাথে ওই পিতরাজের গাছের ওখানে যায় এবং তিনি দেখতে পায় কি যেন একটা ঝুলে আছে এবং চেহারাটা বিভৎস হয়ে আছে। এইটা যখন ওই মুসল্লি দেখতে পারে, সাথে সাথে একটা চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে যায়। তো ওখানে আশেপাশে ঘরবাড়ি ছিল। তো ওই ঘরবাড়ি থেকে মানুষজন আসে যে হুজুরের আবার কি হলো। সবাই বুঝতে পেরেছিল যে এটা হুজুরে চিৎকার দিয়েছে। তখন সাথে সাথে মানুষ আসার পর দেখে যে হুজুর ওখানে অজ্ঞান হয়ে আছে। আর সেখানকার লোকজন আর কি হুজুরকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পর হুজুরের জ্ঞান ফেরানো হয়। তো জ্ঞান ফেরানোর পর হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আপনি এইভাবে চিৎকার দিয়ে অজ্ঞান হলেন কেন। তখন ওই হুজুর বলে, আপনারা কি এখনও ওই কবরস্থানের ওই দিকে দেখেন নাই? গিয়ে দেখুন কি একটা অবস্থা। যখনই হুজুর এই কথা বলে, তো ওখানকার কিছু পুরুষ লোক বা আরও লোকজন সবাই মিলে ওই কবরস্থানের ওখানে যায়। যাওয়ার পর যে জিনিসটা দেখে,
দেখে যে ওই আরমান গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে এবং এতটা বিশ্রীভাবে ওখানে তাকে দেখা যাচ্ছে। সবাই দেখতে পারে যে তার বাম চোখটা একদম বের হয়ে গেছে এবং এক হাতের মতো জিহ্বা বের হয়ে আছে। আর দেখা যায় যে যে রশিটা দিয়া গলায় ফাঁসি দিয়েছিল বা উপর থেকে যে লাফ দিয়েছিল গাছের উপর থেকে, লাফ দেওয়ার পর তার গলাটা কেটে গেছে। সেই রক্তগুলো পুরো শরীর ভিজে আর কি পায়ের যে আঙ্গুল, সেই আঙ্গুল দিয়ে টপ টপ করে রক্ত মাটিতে পড়তেছে। যখনই এইটা সকলেই দেখতে পায় তো অনেক লোকেই নাকি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এতটা ভয়ঙ্কর দৃশ্য ছিল বা এতটা ভয়ঙ্কর চেহারা হয়ে গিয়েছিল ওই আরমানের। একটি চোখ বের হয়ে গেছে এবং চেহারা ফুলে একদম অনেক বড় হয়ে গেছে, এক হাতের মতো জিহ্বা বের হয়ে আসে এবং গলাটা কেটে গেছে। এই দৃশ্যটা দেখার পর অনেকেই সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো পরবর্তীতে আরমান ভাইয়ের যে ফ্যামিলির লোকজন ছিল, সোহাগ ভাই, সবাই সেখানে আসে। আসার পর দেখে যে এইরকম একটা অবস্থা। তো তখন কেউ হাত না দিয়ে তো পুলিশকে নাকি খবর দেয়। তো পুলিশ আসে। আসার পর পুলিশ লাশটাকে দেখে, দেখার পর এবং ওই গ্রামেরই, ওই সোহাগ ভাইদের গ্রামেরই আর কি একটি লোক ছিল, তার নাম হচ্ছে আমজাদ। তো সেই আমজাদকে পুলিশ বলে যে তুমি এই গাছটার উপরে ওঠো, উঠে ওই রশিটা কেটে দাও, যে গলায় রশি দেওয়া ছিল আর কি, ওই যে লাইলন রশিটা আরমানের যে গলায় দেওয়া ছিল সেই রশিটা কাটতে বলে, যাতে লাশটা তারা সুন্দরভাবে মাটিতে নামাতে পারে। তো ওই আমজাদ একটু সাহসী ছিল, তিনি ওই পিতরাজের গাছের ওঠার পর তিনি কাঁচি দিয়ে যাই হোক ধারালো কিছু দিয়ে ওই রশিটা কেটে দেয় পুলিশ, এবং সকলে মিলে লাশটা ওখান থেকে নামানোর পর ওই লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। তো সেখানে নিয়ে যাওয়ার পর তো ধারণা করা হয় যে প্রথমেই তিনি গাছের উপরে উঠে আর কি রশি গলায় বেঁধে লাফ দিয়েছিল, সেই কারণে আর কি তার গলাটা কেটে গিয়েছিল। আর এটাও হতে পারে যে ওই রশিটা অনেক ধারালো ছিল, এই কারণে হয়তো তার গলা কেটে গিয়েছিল। যাই হোক, ঘটনাটি কিন্তু এখানে শেষ হতে পারত, কিন্তু না, ঘটনাটি এখান থেকেই শুরু। তো লাশটিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় এবং পোস্টমর্টম করে লাশটি আবার ফেরত দিয়ে যাওয়া হয়। দেখা যায় যে গ্রামের ওই রকম যারা হুজুর ছিল, যারা লাশের জানাজা করাইতো, তো এরকম নাকি ওই পলাশ ভাইদের গ্রামের যারা গলায় ফাঁসি দিত তাদের ওই রকম জানাজা কেউ করাতে চাইতো না। গলায় ফাঁসি দেওয়া লাশের কেউ জানাজা করাইতে চাইতো না বা কেউ কবর দিতে চাইতো না। ঠিক ওই রকমই হয় যে অনেক হুজুর ছিল, তারা বলে যে না, আমরা এই লাশের জানাজা করাতে পারবো না বা আমরা কেউ কবরও দিতে পারবো না, আপনারা একটা কাজ করুন, দূরে কোথাও নিয়ে গিয়ে ওকে মাটি চাপা দিয়ে আসুন, এরকম করে বলে। যাই হোক, তখন ওই ফ্যামিলি মেম্বাররা, মানে ওই আরমানের যে ফ্যামিলি মেম্বাররা ছিল, তারা ওই লাশটিকে নিয়ে গিয়ে যেভাবে হোক আর কি মাটি চাপা দেয় বা যেমনি হোক কবরটা দিয়ে দেয়। দেওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা আর কি ঘটে। প্রথমেই যার সাথে যে ঘটনাটি ঘটে ওই আমজাদ মিয়ার সাথে, যে আমজাদ মিয়া ওই পিতরাজের গাছের উপর উঠে ওই লাশের রশিটা কেটে দিয়েছিল, গলায় যে রশি দিয়ে ফাঁস দিয়েছিল, ওই লাশটি নামানোর সময় যে আমজাদ রশিটা কেটে দিয়েছিল তার সাথেই প্রথমে আর কি ঘটনাটি ঘটে। যাই হোক, তিনি এরকম একদিন রাত্রেবেলা, তিনি একজন ভ্যান চালক ছিল, তো তিনি এরকম রাত্রেবেলা আর কি শহর থেকে ভ্যান চালিয়ে চালিয়ে তো বাড়িতে যাচ্ছিলেন। তো ওই কবরস্থানের উপর দিয়ে যে রাস্তাটি গিয়েছিল, তো ওই রাস্তা দিয়ে আর কি যেতে হবে তাকে। তো তিনি ভয় না পেয়ে বা ওই রকম তার কোনো কিছু মনে ছিল না যে এখানে একজন এরকম এইভাবে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে, এরকম কিছু মনে ছিল না। তিনি ভ্যান চালিয়ে তো ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। তো তিনি হঠাৎ করেই শুনতে পারে ওই আমজাদ মিয়া যে কেউ একজন কবরস্থানের ভিতরে কান্না করতেছে, ওই আরমানের মতো করে কেউ একজন কান্না করতেছে। তখন তিনি ভ্যানটা সাথে সাথে সেখানে নামায় যে কবরস্থানের ভিতর থেকে আরমান কেন কান্না করতেছে। আর তখন কিন্তু তার মনে ছিল না যে ওই আরমান মারা গেছে। তো ওই আমজাদ মিয়া একটু সাহসী ছিল, তিনি কি করে ভ্যানটি ওখানে রেখে আর কি ওই
কবরস্থানের ভিতরে ঢুকে পড়ে। যখনই কবরস্থানের ভিতরে ঢুকে পড়ে, ঢোকার পর তিনি যে জিনিসটা দেখে, যে সেম তিনি যেমনটা দেখেছিল ওই আরমানের লাশটি ওই পিতরাজের গাছের উপর ঝুলেছিল এবং তিনি যে রশিটা কেটে দিয়েছেন, তো ওইভাবেই আর কি ঝুলে আছে ওই লাশটি, ওই আরমানের লাশটি ওইভাবেই ঝুলে আছে। একটি চোখ বের করা এবং গলায় একদম কেটে রক্ত পড়তেছে, আর জিহ্বায় এক হাত বের হয়ে গেছে। তো ওই সেম একই অবস্থায় ওই লাশটি পিতরাজের গাছের উপরে ঝুলে আছে। ওই আমজাদ মিয়া স্পষ্টভাবে এটা দেখে এবং ওই আরমান নাকি ওই আমজাদ মিয়াকে বলে যে, এই তুই আমার রশিটা কেটে দে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি এখানে থাকতে পারছি না, তুই আমার রশিটা কেটে দে। এইভাবেই হাসতেছিল এবং ওই আমজাদ মিয়াকে ওই আরমান, গলায় ফাঁসি দেওয়া মৃত ছেলেটি আর কি ওই আমজাদ মিয়াকে বলতেছিল যে, তুই আমার রশিটা কেটে দে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি এখানে থাকতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। হাসি দিচ্ছে এবং এইরকম করে ওই আমজাদ মিয়াকে বলতেছিল। তো তখন তো আমজাদ মিয়া ভীষণ ভয় পেয়ে যায়, একটা চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়ে ভ্যান ওখানে রেখেই তিনি খুব দ্রুত বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যায়, এতটাই ভয় পেয়েছিল। তো বাড়িতে যাওয়ার পর তার চিৎকার শুনে তার ফ্যামিলি মেম্বাররা ওঠার পর ওই আমজাদ মিয়াকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে। তখন ওই আমজাদ মিয়া সব আর কি বলে, তার জ্ঞান ফেরার পর সব কিছুই বলে যে এরকম ওই আরমানকে এরকম অবস্থায় আমি সেখানে ঝুলে থাকতে দেখেছি এবং ওই আরমান আমাকে বলতেছিল যে আমার রশিটা খুলে দে, আমার খুব কষ্ট হচ্ছে, তুই আমার রশিটা কেটে দে, এইরকম করে বলতেছিল এবং হাসি দিচ্ছিল। তো যখনই গ্রামের লোকজন এটা শোনে তো সকলেই আর কি ভয় পেয়ে যায়, কি বলে এটা হয় নাকি। কিন্তু ওই আমজাদ মিয়া নাকি সত্যি দেখেছিল। যাই হোক, গ্রামের আরও লোকজন মিলে তখন ওই কবরস্থানের ওখানে যায়, গিয়ে দেখে যে না, কোনো কিছু নেই, সব কিছু স্বাভাবিক এবং ভ্যানটা আগের জায়গায় আছে। তো ওই সকলে মিলে ভ্যানটাকে ওখান থেকে নিয়ে আসে, যে ওই ভ্যান গাড়িটাকে ওখান থেকে নিয়ে আসে, কিন্তু কেউ ওই রকম কিছু দেখেনি, প্রিয় লিসেনার্স। তো এরকম প্রায় অনেক ঘটনা ওই কবরস্থানের ওখানে বা ওই পিতরাজের গাছটাতে যে আরমান গলায় ফাঁসি দিয়েছিল, তো এইরকম ভুতুরে ঘটনা ঘটে যেত। গ্রামের আরও একজনের সাথে আরেকটি ঘটনা ঘটেছে, আমি বলি যে ওই লোকটি বাজার থেকে রাত্রেবেলা বাজার করে নিয়ে বাড়িতে ফিরতেছিলেন। তো গ্রামের একটি রাস্তায় ছিল, ওই রাস্তা দিয়েই সকলেই আর কি বাড়িতে যাওয়া আসা করতো বা বাজারে যাওয়া আসা করতো। তো ওই লোকটি মুরব্বী লোক ছিল বা বয়স্ক লোক ছিল, তিনি বাজার করে আসতেছিলেন। তো আসার পর তার পরনে লুঙ্গি ছিল, তিনি আসতেছেন। যখনই ওই কবরস্থানের ওখানে আসে, তিনি দেখে যে অনেকগুলো মুরগির বাচ্চা মানে সিরিয়াল ধরে কোথায় যেন যাচ্ছে। তিনি ওই মুরগির বাচ্চাগুলোকে দেখে মানে লোভে পড়ে যায় যে এতগুলো মুরগির বাচ্চা এত রাত্রেবেলা এখানে, তো আমি কিছু মুরগির বাচ্চা ধরে বাড়িতে নিয়ে যাই। তো এই বৃদ্ধ লোকটি বা ওই লোকটি মানে এগুলো ভাবতেছিল। তখন তিনি কি করে যে একটি একটি করে মুরগির বাচ্চা ধরে এবং ওই লুঙ্গির ভিতরে নেয়, একটি একটি করে মুরগির বাচ্চা ধরে এবং লুঙ্গির ভিতরে নেয়। তো এরকম ধরতে ধরতে তার মাথায় কোনো সেন্স ছিল না যে তিনি কোন দিকে যাচ্ছে বা সেই বিষয় কি, এরকম কোনো সেন্স ছিল না। তিনি মুরগির বাচ্চাগুলো ধরতে ধরতে ওই পিতরাজের গাছের তলে যায়, যে পিতরাজের গাছের ওই আরমান গলায় ফাঁসি দিয়েছিল। তো সেখানে যাওয়ার পর তিনি দেখে মানে তখন তার আর কি হুঁশ আসে যে আমি কোথায় আসলাম, চারদিকে দিয়ে কবরস্থান এবং গাছগাছালি দিয়ে ভরা। তো ওই লোকটি যখন মুরগির বাচ্চাগুলোকে ধরে ওই লুঙ্গির ভিতরে রেখে চারদিকে আর কি তাকানোর পর যখন ওই পিতরাজের গাছের ওই দিকে তার নজর যায়, তখন ওই লোকটি দেখতে পারে যে ওই আরমান আগের মতোই, তিনিও কিন্তু দেখেছিল যে ওই আরমান আগের মতোই একটি চোখ বের করানো এবং গলা দিয়ে রক্ত ঝরতেছে, জিহ্বাটা বের হয়ে আসে, এরকম ভয়ানক অবস্থায় গলায় ফাঁসি দিয়ে ওখানে ঝুলে আসে এবং হাসি দিচ্ছে। আপনারা একবার কল্পনা করে দেখুন যে আপনি কবরস্থানের ভিতরে একটি পিতরাজের গাছের উপর দেখতেছেন যে একটি 11 বছরের বাচ্চা
তার বাম চোখটা বের করানো এবং জিহ্বাটা বের করানো, গলা কাটা এবং রশিতে ঝুলে আছে। রাত্রেবেলা আপনারা এইভাবে দেখতেছেন, একটু কল্পনা করুন তখন আপনাদের কি অবস্থা হবে। এবং ওই লাশটি বা ওই গলায় ফাঁসি দেওয়া ছেলেটি আপনাদেরকে বলতেছে এবং হাসি দিচ্ছে যে আমার রশিটা খুলে দে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখানে থাকতে পারতেছি না, আমার রশিটা খোল, এইভাবে বলতেছে এবং হাসি দিচ্ছে। তখন আপনাদের ভিতর কীরকম অনুভূতিটা আসবে বা কীরকম আপনারা ভয় পাবেন? তো এরকম ওই লোকটি ভয়ে সেখান থেকে এক দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর তো ওই লোকটি সবাইকে এই ঘটনাটি বলে। তখন গ্রামের লোকজন একটু সতর্ক হয়ে যায় যে একে একে দুইজনের সাথে এই একই ঘটনা ঘটলো, আসলে ঘটনাটা কি কেউ তো বুঝতে পারছিল না। যাই হোক, তো পরবর্তীতে কি করে, গ্রামের সবাই ওই রাস্তা দিয়ে একটু কম চলাচল করে, তারা অন্য কোনো পথ দিয়ে হাঁটাচলা শুরু করে। এক পর্যায়ে ওই রাস্তাটি কিছুদিন তারা ওই রাস্তাটি বন্ধ রাখে বা ওখান দিয়ে কেউ যাওয়া আসা করে না। তো বেশ কিছুদিন এইভাবে কেটে যায়। যাওয়ার পর আস্তে আস্তে এই বিষয়টা আর কি ঠিক হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে অনেকেই চিৎকার শুনতে পারে ওই কবরস্থানের ভিতর থেকে, বা কান্না শুনতে পারে যে কেউ কান্না করতেছে, এরকম ঘটনা ঘটতো ওই কবরস্থানের ভিতরে, প্রিয় লিসেনার্স। তো এই ছিল ঘটনাটি। পরবর্তীতে আস্তে আস্তে এই ঘটনাটি একদম ঠিক হয়ে যায়, কারোর সাথে আর কিছু ঘটেনি, বা মাঝে মধ্যে এখন পর্যন্ত নাকি ঘটে, পলাশ ভাই বলেছে। তো পলাশ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এত সুন্দর করে বা এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। পলাশ ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই রকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আমি অভি ছিলাম আপনাদের সাথে। তো আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।